ঘড়ি 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 ঠিক করতে হবে। ঠিক করে দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাস ক্লাসে ছাত্রছাত্রীদের স্বাগতম ও শুভেচ্ছা। আমি মোহাম্মদ কামাল হোসেন মজুমদার, সহযোগী অধ্যাপক সুব্রতময় বেস, সরকারি জিয়া মহিলা কলেজ ফেনী। আজ আমি তোমাদের দক্ষিণ পূর্ব এশিয়ার সরকার ও রাজনীতি, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা কোর্সের 2 নং লেকচার দেব। লেকচারের শিরোনাম দক্ষিণ এশিয়ার রাজনৈতিক অস্থিতিশীলতা। দক্ষিণ এশিয়ার রাজনৈতিক অস্থিতিশীলতার জানার শুরুতে আমাদের প্রাথমিক বক্তব্য বা উপক্রমণিকা কি সেটি জানব। দক্ষিণ এশিয়ার দেশসমূহের রাজনীতির অন্যতম বৈশিষ্ট্য রাজনৈতিক অস্থিতিশীলতা। এই সকল অঞ্চলের অধিকাংশ দেশেই স্বাধীনতা লাভের পর গণতান্ত্রিক কাঠামো শাসন ব্যবস্থা গ্রহণ করেন। সেখানকার জাতীয়তাবাদী নেতৃবৃন্দ গণতন্ত্রের শ্রেষ্ঠত্বকে স্বতঃসিদ্ধ হিসাবে গ্রহণ করে। তারা দেশে সাংবিধানিক গণতন্ত্র চালু করার চেষ্টা করেন। সনাতন রাজনৈতিক ব্যবস্থা তাদের মনে কোনো আবেদন সৃষ্টি করতে পারেনি। জাতীয়তাবাদী নেতৃবর্গ গণতন্ত্রের প্রতি অনুরক্ত ও প্রতিক্রিয়াশীল ছিলেন, কিন্তু গণতন্ত্রের প্রতি যতই অনুপ্রেরণা থাকুক না কেন, অধিকাংশ দেশেই গণতন্ত্র পর্যবেসিত হয়। তাই স্বাধীনতা লাভের 1 দশকের মধ্যে গণতন্ত্র বিলুপ্ত হয়ে যায়। ফলে রাজনৈতিক সংস্কৃতির বিকাশ বাধাগ্রস্ত হয়। কোনো কোনো দেশে একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থা গৃহীত হয়, আবার কোনো কোনো দেশে সামরিক বাহিনীর অফিসাররা রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেন। এভাবে দক্ষিণ এশিয়ার প্রায় প্রত্যেকটি দেশই স্থিতিশীল রাজনৈতিক ব্যবস্থা গড়ে তোলার পথে হুমকি ও আশঙ্কার সম্মুখীন হচ্ছে। ফলে এই সকল দেশে রাজনৈতিক অস্থিতিশীলতা এক প্রকার সাধারণ বৈশিষ্ট্যে পরিণত হয়েছে। বর্তমানে প্রত্যেকটি দেশে অস্থিতিশীলতা ব্যাপক আকার ধারণ করছে। এখন আমরা এই রাজনৈতিক অস্থিতিশীলতার বিষয় যে অধ্যয়ন করব বা জানবো, বুঝবো, শিখবো, তার শিখন পথটা কি আমরা জানবো। এই অধ্যায় পড়ে আমরা জানতে পারবো রাজনৈতিক অস্থিতিশীলতার সংজ্ঞা আমরা জানতে পারবো। 2, রাজনৈতিক ব্যবস্থার অস্থিতিশীলতার কারণগুলো জানবো এবং অস্ত্রের মধ্যে কি কি কারণ বিশেষভাবে ক্রিয়াশীল সে বিষয়গুলো আমরা জানতে চেষ্টা করব। অস্থিতিশীলতার প্রধান যে কারণগুলো সেটি হচ্ছে 1, দারিদ্রতা, 2, সরকারের প্রতি অনীহা, 3, দলীয় ব্যবস্থায় বিরোধপূর্ণ মনোভাব, 4, স্বৈরতন্ত্রের ঐতিহ্য, 5, গণতন্ত্র সাংবিধানিক সরকার সম্পর্কে সীমিত অভিজ্ঞতা, 6, বল প্রয়োগ বা হিংসাত্মক কার্যকলাপের অভ্যাস, 7, অনিয়ন্ত্রিত আমলাতন্ত্র, 8, ক্ষুদ্র মধ্যবিত্ত শ্রেণী, 9, সুগঠিত রাজনৈতিক নেতৃত্বের অভাব, 10, উপদলীয় কোন্দল, 11, জাতিগত সমস্যা, 12, রাজনৈতিক সহনশীলতার অভাব, 13, আধুনিকীকরণ ও নগরায়ন, 14, সামরিক হস্তক্ষেপ, 15, রাজনৈতিক মূল্যবোধের অভাব, 16, সাংবিধানিক ঐক্যমতের অভাব, 17, সরকার নিয়ন্ত্রিত গণমাধ্যম, 18, আন্তর্জাতিক বিরোধ ও উত্তেজনা, 19, বৈদেশিক সাহায্যের অভাব, 20, সাম্প্রদায়িক দাঙ্গা। তোমাদেরকে শিখন পরে কি কি বিষয়ে আলোচনা করব সেটি বললাম। এবার আমি যাচ্ছি রাজনৈতিক অস্থিতিশীলতা বলতে আমরা কি বুঝি। রাজনৈতিক অস্থিতিশীলতার সুনির্দিষ্ট কোনো সংজ্ঞা নেই, তবে অভ্যন্তরীণ যুদ্ধ, সংঘাতময় এবং গণ অসন্তোষ প্রত্যয়গুলির সঙ্গে রাজনৈতিক অস্থিতিশীলতার
অনেক মিল খুঁজে পাওয়া যায়। এই প্রত্যয়গুলোর বহিঃপ্রকাশ ঘটে বিপ্লব, বিদ্রোহ, হরতাল, গৃহযুদ্ধ, গেরিলা যুদ্ধ, ষড়যন্ত্র এবং সামরিক অভ্যুত্থান ইত্যাদির মাধ্যমে। সাধারণত রাজনৈতিক অস্থিতিশীলতা জাতীয় রাজনৈতিক ব্যবস্থার এমন এক অবস্থা যেখানে বিশৃঙ্খলতার কারণে কর্তৃত্বের প্রাতিষ্ঠানিক কাঠামো ভেঙে পড়ে এবং বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে ব্যক্তি, রাজনীতি ও রাজনৈতিক কর্তৃত্বের সার্বভৌম ক্ষমতার পরিবর্তন করা যায়। বস্তুত রাজনৈতিক অস্থিতিশীলতা তখনই সৃষ্টি হয় যখন রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়। অর্থনৈতিক দিক থেকে অস্থিতিশীলতা বলতে বোঝায় চলমান উৎপাদন এবং বন্টন প্রক্রিয়ায় বিশৃঙ্খলা, যার প্রবৃদ্ধি বাধাপ্রাপ্ত হয়। রবার্ট ম্যাকনামারা বলেছেন, হিংসাত্মক কার্যকলাপ ও অর্থনৈতিক পর্যায়বদ্ধতার মধ্যে এক অবিচ্ছেদ্য সম্পর্ক বিদ্যমান। অন্যভাবে বলা যায়, সর্বগ্রাসী দারিদ্র্য যে কোনো ধরনের সরকার ব্যবস্থাকে কলুষিত করে। এটা অস্থিতিশীলতার এক নিরবচ্ছিন্ন কারণ, যা গণতন্ত্রের বাস্তবায়নকে সম্পূর্ণ অসম্ভব করে তোলে। এসপি হান্টিংটন বলেছেন, ইন ফ্যাক্ট modernity breeds stability, but modernization breeds instability. উইলিয়াম কনহোজার বলেছেন, নব্য উন্নয়নশীল দেশসমূহের শহর এলাকায় অসংখ্য লোকের দ্রুত অনুপ্রবেশ গণ আন্দোলনের সূচনা করে, যেখানে শিল্পায়ন দ্রুত ঘটে এবং শিল্পায়নের পূর্ববর্তী ও পরবর্তী পরিস্থিতির মধ্যে এক প্রকট বিচ্ছিন্নতার সূত্রপাত ঘটে। সেখানে অধিকতর উগ্রপন্থী শ্রমিক শ্রেণীর আন্দোলনের সূত্রপাত হতে দেখা যায়, আর এ থেকেই রাজনৈতিক অস্থিতিশীলতার জন্ম হয়। সংজ্ঞার আলোকে আমরা বলতে পারি, রাজনৈতিক অস্থিতিশীলতা হলো হঠাৎ করে সংগঠিত বিস্ফোরণ, যা রাজনৈতিক উন্নয়ন ও পরিবর্তনকে বাধাগ্রস্ত করে। আমরা জানি, এক দেশে রাজনৈতিক ব্যবস্থা যখন একটি পদ্ধতিগত ব্যবস্থার মধ্য দিয়ে অগ্রসর না হয় এবং সরকার বিভিন্ন শ্রেণী বিরোধী দল সকলের মধ্যে একটি সমন্বিত বা সহমত প্রতিষ্ঠিত না হয়, সর্বত্র একটি বিক্ষোভ, মিছিল, বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয় বা বিস্ফোরণ সৃষ্টি হয়, তখনই অস্থিতিশীলতা তৈরি হয়। অস্থিতিশীলতার সবচেয়ে বড় বিষয় হচ্ছে রাজনৈতিক উন্নয়ন বাধাগ্রস্ত হয় এবং রাষ্ট্র পরিবর্তনশীলতার সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে পারে না। এখন আমরা আসছি তৃতীয় বিশ্বের দেশগুলোতে রাজনৈতিক অস্থিতিশীলতার কারণগুলো আমরা আলোচনা করার চেষ্টা করব। প্রাথমিক পর্বে বলবো দক্ষিণ এশিয়ার উন্নয়নশীল দেশসমূহ আর রাজনৈতিক অস্থিতিশীলতার কবলে নিষ্পেষিত। রাজনৈতিক অস্থিতিশীলতা এইসব দেশসমূহে এতটা প্রকট আকার ধারণ করেছে যে একে নতুন রাষ্ট্রগুলোর অন্যতম বৈশিষ্ট্য বলে অত্যুক্তি হয় না। রাজনৈতিক অস্থিতিশীলতা এইসব দেশের রাজনৈতিক প্রক্রিয়ার সাথে ওতপ্রোতভাবে সম্পৃক্ত বা জড়িত। ফলে রাজনৈতিক উন্নয়ন, রাজনৈতিক আধুনিকীকরণ হচ্ছে ব্যাহত, স্থবির হয়ে পড়ছে সমগ্র রাজনৈতিক প্রক্রিয়া। এবার আমরা দেখব রাজনৈতিক অস্থিতিশীলতার পিছনে যে কারণগুলো বিশেষভাবে ভূমিকা পালন করেছে, সেগুলো আমি তোমাদের উদ্দেশ্যে পর্যায়ক্রমে আলোচনা করছি। এক, দারিদ্র্য বা দারিদ্রতা। দারিদ্রতা দক্ষিণ এশিয়ার দেশগুলোর অন্যতম সমস্যা। এইসব দেশের জনগোষ্ঠী বিশাল অংশ অনাহার, রোগগ্রস্ত এবং অশিক্ষিত। দারিদ্র পীড়িত জনগোষ্ঠী সবসময় সরকারের প্রতি বিরূপ মনোভাব পোষণ করে এবং সেখান থেকে উত্তরণের জন্য বিভিন্নভাবে সরকারকে চাপ প্রয়োগ করতে থাকে। অনেক সময় দাঙ্গা,
বিশৃঙ্খলা এবং বিদ্রোহ হেতু মৃত্যু সংঘটিত হয়। ফলে দেশে দেশে অস্থিতিশীলতা প্রকট আকার ধারণ করছে। আমরা জানি ক্ষুধা যখন মানুষ অনুভব করে তখন ভালো মন্দ, উচিত অনুচিত, ন্যায় অন্যায় এই বোধগুলো তাদের মধ্যে কাজ করে না। আর দক্ষিণ এশিয়ার এই দেশগুলোর প্রায় ৪৫ থেকে ৫০% লোক চরমতম দারিদ্র্য সীমার নিচে বসবাস করে। তাদের কাছে ক্ষুধা নিবারণের প্রয়োজনীয় সরঞ্জামটাই যতটা মুখ্য, রাজনীতি বা অপরাপর উপকরণগুলো তেমনটা মুখ্য নয়। তাই এ সকল অঞ্চলে দারিদ্রতা রাষ্ট্রে বিদ্রোহ, বিক্ষোভ, সহিংসতা সৃষ্টির ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করছে। ২. সরকারের প্রতি অনীহা। দক্ষিণ এশিয়ার দেশগুলো কৃষিভিত্তিক। ঔপনিবেশিক শাসন আমল থেকে ঔপনিবেশিক প্রভু তাদের সহযোগীদের নিকট থেকে সবসময় একটি খবরদারি প্রবণতা দেখিয়ে আসছে। তারা শাসক বলতে বোঝে খাজনা আদায়কারী এবং নির্যাতনকারী। এইসব দেশের শাসক শ্রেণীর চরিত্র পাল্টায়নি। আজও সরকারি কর্মচারী খাজনা আদায়কারী। এইসব দেশের শাসক শ্রেণীর চরিত্র পাল্টায়নি। আজও সরকার, ফলে জনগণের আক্রোশ বাড়তে থাকে সরকারের প্রতি। এতে সরকার ও জনগণের মধ্যে ব্যবধান বেড়েছে। কেননা খাজনা আদায় করতে গিয়ে দেখা গেল যে এর সাথে সম্পৃক্ত যারা রয়েছে তাদেরকে ঘোষ না দিলে কখনো হয় না, এবং নানাবিধ পথে সাধারণ মানুষকে আটকাতে চেষ্টা করে। আর এর ফলে দরিদ্র, পীড়িত, অসহায়, বঞ্চিত জনগোষ্ঠী তাদের প্রতি সবসময় একটা হীন দৃষ্টিভঙ্গি পোষণ করে। আর এই দৃষ্টিভঙ্গি তাদেরকে সরকার বিরোধী মনোভাব সৃষ্টিতে সহযোগিতা করে আর সৃষ্টি করে রাজনৈতিক অস্থিতিশীলতা। ৩. দলীয় ব্যবস্থায় ত্রুটিপূর্ণ মনোভাব। দক্ষিণ এশিয়ার দেশগুলোর রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধিতাপূর্ণ মনোভাব রয়েছে। এই সকল দেশে সরকারি দল এবং বিরোধী দলের মধ্যেকার বিরোধ মারাত্মক আকার ধারণ করেছে। কারণ এটি ঐতিহাসিক। ব্রিটিশ আমল থেকে ডিভাইড অ্যান্ড রুল পলিসির মাধ্যমে যে রাজনৈতিক প্রক্রিয়ার সূত্রপাত হয়েছিল, দেশগুলো স্বাধীনতা লাভের পর সেটি অব্যাহত রয়েছে। কেননা যে দল ক্ষমতাসীন ছিল তারা কখনো শক্তিশালী বিরোধী দল সৃষ্টি হতে দেয়নি, বরং দমন পীড়ন, মামলা হামলা, অত্যাচার, জেল জুলুম প্রভৃতির মাধ্যমে বিরোধী দলকে দাবিয়ে রাখার চেষ্টা করেছে। আর এর ফলে স্বাধীনতা দীর্ঘদিন পরও এই দেশগুলো সরকারি বিরোধী দলের মধ্যে একটি ঐক্যের বন্ধন তৈরি হয়নি, বরং পরস্পর বিরোধিতাপূর্ণ মনোভাবের সৃষ্টি হয়েছে। এছাড়াও আরেকটি বিষয় রয়েছে যে ব্রিটিশ আমল থেকে অদ্যাবধি কোনো সরকারি শক্তিশালী দল সৃষ্টিতে ভূমিকা পালন করেনি, আর পরস্পরের প্রতি বিরোধিতা করায় দলগুলোর চরিত্র হয়ে দাঁড়িয়েছে। ৪. স্বৈরতন্ত্রের ঐতিহ্য। দক্ষিণ এশিয়ার দেশগুলোর রাজনৈতিক অস্থিতিশীলতার অন্যতম কারণ হল স্বৈরতন্ত্রের ঐতিহ্য। এখানকার অনেক দেশে দীর্ঘকাল ধরে স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা বিদ্যমান ছিল। পাশ্চাত্য দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকলেও অবস্থার তেমন কোনো পরিবর্তন ঘটেনি। কেননা ভারত ব্যতীত অপরাপর দেশগুলিতে সামরিক বাহিনী বারবার ক্ষমতায় এসেছে এবং তাদের মতগুলি রাষ্ট্র পরিচালনা করবার চেষ্টা করেছে, আর বেসামরিক প্রশাসন তাদের কাজে সহযোগিতা করেছে। এমত অবস্থায় স্বৈরতান্ত্রিক সরকার বিভিন্ন ধরনের আদেশ ও ডিগ্রি জারির মাধ্যমে এবং শক্তিশালীরা শক্তি প্রয়োগ ও শাস্তি প্রদানের ভয় দেখিয়ে শাসন কার্য পরিচালনায় সচেষ্ট রয়েছে। ফলে গণতন্ত্রের আড়ালে এক ধরনের স্বৈরশাসন বিদ্যমান। পঞ্চম পয়েন্টে যদি আমরা আলোচনা করি,
তাহলে দেখা যাবে যে এই পয়েন্টের মূল বিষয় হচ্ছে গণতন্ত্র এবং সাংবিধানিক সরকার সম্পর্কে সীমিত অভিজ্ঞতা। দক্ষিণ এশিয়ার দেশগুলো গণতন্ত্র এবং সাংবিধানিক সরকার সম্পর্কে খুব কম সময়ে, দক্ষিণ এশিয়ার দেশগুলোতে গণতন্ত্র ও সাংবিধানিক সরকার খুব কম সময়ে ক্ষমতায় অধিষ্ঠিত ছিল। দক্ষিণ এশিয়ার দেশগুলোতে পশ্চিমা দেশগুলোর উদারনৈতিক গণতন্ত্র উপযুক্ত নয়। এই সত্যটি স্বাধীনতা আন্দোলনে নেতৃত্ব দানকারী জাতীয়তাবাদী নেতারা বা নেতৃবর্গ বুঝতে চান না। এরা পশ্চিমা ধাঁচের পোশাক পরেন এবং বিদেশিদের মতো আচার আচরণ চালু করেন, কিন্তু বিদেশি আচার আচরণ সেগুলো এই সকল অঞ্চলের দেশগুলোর আর্থসামাজিক, রাজনৈতিক, গ্রামীণ জনপদের অবস্থার সাথে কত সাংঘর্ষিক কিনা সে বিষয়গুলো তারা চিন্তা ভাবনা করেন না। কেননা রাজনীতিবিদরা গণতন্ত্র এবং সাংবিধানিক সরকারের অনভিজ্ঞতায় অন্যতম। তাই গণতন্ত্র সাংবিধানিক সরকারের অনভিজ্ঞতার অন্যতম কারণ হলো আমলাতান্ত্রিক রাজনীতিবিদদের ক্ষমতা দখল করা। ফলে নিয়মতান্ত্রিক পন্থায় গণতন্ত্র কার্যকরী হচ্ছে না। 6, বল প্রয়োগ বা হিংসাত্মক কার্যকলাপের অভ্যাস। দক্ষিণ এশিয়ার অনেক রাষ্ট্রে সাম্প্রতিককালে বল প্রয়োগের অভ্যাস পরিলক্ষিত হয়। 1940 থেকে 45 সালে সংগঠিত হিংসাত্মক কার্যকলাপ, এইসব কিছু সেখানে বল প্রয়োগের ক্ষমতা ও অভ্যাস তৈরি করে বা সৃষ্টি করে। রাজনীতিক ক্ষেত্রে বল প্রয়োগের এই মনোভাব দ্বিতীয় মহাযুদ্ধের বিশৃঙ্খলাপূর্ণ পরিস্থিতিতে স্বাধীন রাষ্ট্রগুলোতে রাজনৈতিক স্থিতিশীলতাকে বানচাল করে দিয়েছিল বা বানচাল করেছিল। তাই এই তৃতীয় দক্ষিণ এশিয়ার দেশগুলোর স্বাধীনতা লাভের পর থেকে অদ্যাবধি বল প্রয়োগ বা হিংসাত্মক কার্যকলাপকে অগ্রাধিকার দিয়েছে এবং এখনো সেটি অব্যাহত রয়েছে। 7, অনিয়ন্ত্রিত আমলাতন্ত্র। দক্ষিণ এশিয়ার দেশগুলোতে রাজনৈতিক অস্থিরতার জন্য আমলাতন্ত্র বহুলাংশে দায়ী। আমলাদের মাধ্যমে আমলাতন্ত্রের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে, এটা আমলাদের নীতিকথা। কিন্তু ব্রিটিশ আমল থেকে আমলারা জনগণের চেয়ে শ্রেণী স্বার্থ রক্ষায় সর্বদা সচেষ্ট বিধায় রাজনীতিবিদরা জেলে গেলেও তারা নিরাপদ থাকে। অদক্ষ, অনভিজ্ঞ, রোমান্টিক, ব্যবসায়িক রাজনীতিবিদরা আমলাদের মারপ্যাচ বুঝতে পারেন না। ফলে একদিকে রাজনীতিবিদরা সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক উন্নয়ন করতে পারে না, অন্যদিকে সুদক্ষ আমলাদের নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হচ্ছে। ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশের আমলাদের অতি সাংবিধানিক ভূমিকা রাজনীতিকে অস্থিতিশীল করে তুলেছে। 8, ক্ষুদ্র মধ্যবিত্ত শ্রেণী। গণতন্ত্র রাজনৈতিক ব্যবস্থাকে শক্তিশালী করবার জন্য দরকার পর্যাপ্ত মধ্যবিত্ত শ্রেণী। এইসব মধ্যবিত্ত শ্রেণী রাজনৈতিক ব্যবস্থাকে স্থিতিশীল রাখে, কারণ তারা ধনী ও দরিদ্রের মাঝে একটি মিডিয়েটর হিসাবে কার্যকরী ভূমিকা পালন করতে সক্ষম। উন্নত দেশ আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি সহ অসংখ্য দেশে তাদের অবদান সবচেয়ে বেশি। দক্ষিণ এশিয়ায় কৃষিজাত কাঁচামাল উৎপাদনকারী রাষ্ট্রের সংখ্যা বেশি। আবার তারা এতই অসচেতন যে বেসামরিক আমলা কর্তৃক ক্ষমতা দখল, দমন পীড়ন, আইনের শাসনকে বৃদ্ধাঙ্গুল দেখালে গ্রামীণ জনগণ তেমনটা প্রতিক্রিয়া দেখায় না। ফলে অগণতান্ত্রিক ব্যবস্থা ক্রিয়াশীল থাকায় অস্থিতিশীলতা বৃদ্ধি পাচ্ছে। সুগঠিত দল ও নেতৃত্বের অভাব। দক্ষিণ এশিয়ার দেশগুলোতে সুগঠিত রাজনৈতিক দল ও নেতৃত্বের অভাবে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি হয়েছে। স্বাধীনতা লাভের পর জওহরলাল নেহরু, মহাত্মা গান্ধী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, ফজলুল হক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শ্রীমবন্ধ নায়েক প্রভৃতি দক্ষ নেতৃত্বের অবদান অনস্বীকার্য। কিন্তু বর্তমানে ক্ষমতা কেন্দ্রিক দলীয় নীতিমালায় আদর্শ ও জনতার জন্য রাজনীতি নির্ভর নেতৃত্ব নেই বললেই চলে।
ফলে অস্থিতিশীলতা বেড়ে চলছে। উপদলীয় কোন দল? একটি সক্ষম জনপ্রিয় রাজনৈতিক দল কোনো দেশে স্থিতিশীলতা আনয়নের পক্ষে যথেষ্ট সহায়ক নয়। হয়, আবারও বলছি, একটি সক্ষম জনপ্রিয় রাজনৈতিক দল কোনো দেশে স্থিতিশীলতা আনয়নের পক্ষে যথেষ্ট সহায়ক হয়। আধুনিকতাকামী রাষ্ট্রের রাজনৈতিক দলগুলো তাদের কার্যকলাপের মাধ্যমে স্থিতিশীলতা আনয়ন করে থাকে। কিন্তু দক্ষিণ এশিয়ার জাতীয়তাবাদী নেতৃত্বে দেশ বা অঞ্চল স্বাধীনতা লাভ করলেও তারা স্বার্থগত কারণে উপদলীয় কোন্দল ও দুর্নীতিতে জড়িয়ে পড়ে। ক্ষমতার লোভ সততার ঊর্ধ্বে অবস্থান করে। পরিবর্তন নিত্য দল পরিবর্তন নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। রাষ্ট্রীয় পদে প্রায়শই পরিবর্তন, ব্যাপক দুর্নীতি, স্বজনপ্রীতি এসব কিছুই গণতন্ত্রের প্রতি জনগণের শ্রদ্ধাবোধ নষ্ট করে দিচ্ছে। ফলে দেশগুলোতে অস্থিতিশীলতা তৈরি হচ্ছে। 11, জাতিগত সমস্যা। দক্ষিণ এশিয়ার জাতিগত এবং নৃগোষ্ঠীগত সমস্যা রাজনীতিকে অস্থিতিশীল করে তুলেছে। যেমন ভারতের সংখ্যালঘু মুসলিম, সেভেন সিস্টার গ্রুপ, বাংলাদেশের 3 পার্বত্য জেলার শান্তি বাহিনী, শ্রীলঙ্কার তামিল সম্প্রদায় তাদের কার্যক্রম রাজনীতিকে অস্থিতিশীল করে তুলেছে। রাজনৈতিকভাবে সমস্যার সমাধান না করে সামরিকভাবে সমাধান করতে গিয়ে পরিস্থিতি জটিল করে তুলেছে। এই অঞ্চলের দেশগুলো শক্তির মাধ্যমে, বল প্রয়োগের মাধ্যমে এবং সামরিক বাহিনীর মাধ্যমে বিভিন্ন জাতি গোষ্ঠীর মধ্যেকার দ্বন্দ্বগুলো সমাধানের চেষ্টা করছে। কিন্তু এটি সমাধানের পরিবর্তে সমস্যাকে আরো উত্তরোত্তর বাড়িয়ে চলছে বা বাড়িয়ে দিয়েছে। ফলে পরিস্থিতি আরো জটিলতর হয়েছে। 12, রাজনৈতিক সহনশীলতার অভাব। রাজনীতির সহনশীলতা, বিরোধী দলের মতামতকে শ্রদ্ধা দেখানো এবং সংযমের বিকল্প নেই। দক্ষিণ এশিয়ার দেশগুলোতে এসব নেই বললেই চলে। এইসব দেশে পশ্চিমা ধাঁচের সংসদীয় চর্চার কথা বলা হলেও পূর্বশর্ত হিসাবে উচ্চ শিক্ষার হার, মানানসই অর্থনৈতিক প্রবৃদ্ধি, সামাজিক সংহতি, শক্তিশালী মধ্যবিত্ত শ্রেণী ও দীর্ঘস্থায়ী শান্তি ইত্যাদি বিষয়গুলোর অভাব রয়েছে। অথচ পশ্চিমা দেশগুলোতে সকল কিছুই বিদ্যমান। দক্ষিণ এশিয়ার দেশগুলোতে বিরোধী দল যেভাবে কথা বলেন, ক্ষমতায় গেলে তা রাতারাতি ভুলেও যান। এইসব দেশে মানবাধিকার এবং মৌলিক অধিকার লঙ্ঘিত হয়েছে বারবার। ফলে অস্থিতিশীলতা লেগেই আছে। 13, আধুনিকীকরণ ও নগরায়ন। দক্ষিণ এশিয়ার দেশগুলো স্বাধীনতা লাভের পর পশ্চিমা ধাঁচের আধুনিকীকরণ ও নগরায়ন বাস্তবায়নের জন্য নতুন তত্ত্ব আমদানি করেন। কিন্তু নতুন তত্ত্ব বাস্তবায়নের জন্য উপযুক্ত পূর্ব শর্ত দেশগুলোর নেই। শিক্ষা নিম্নহার, স্বল্প মূলধন, পর্যাপ্ত কারিগরি জ্ঞানের অভাব, পর্যাপ্ত সরকারি পৃষ্ঠপোষকতা, উদ্যোক্তা শ্রেণীর অভাব, সুশৃঙ্খল পরিকল্পনার অভাব বিদ্যমান। ফলে আধুনিকীকরণ ও নগরায়ন আশীর্বাদ না হয়ে সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে এবং সার্বিক প্রভাব পড়েছে রাজনীতি ও অর্থনীতিতে। সামরিক হস্তক্ষেপ। দক্ষিণ এশিয়ার দেশগুলোর অস্থিতিশীলতার একটি প্রধান কারণ সামরিক হস্তক্ষেপ। এরা রাজনীতিবিদদের দুর্বলতা ও ব্যর্থতার সুযোগ নিয়ে রাষ্ট্রে নিজেদেরকে শাসক হিসাবে আবিষ্কার করে এবং ক্ষমতা দখল করে। ফলে ঘন ঘন সামরিক কূ হওয়ার সম্ভাবনা, নতুন রাজনৈতিক দল গঠন, ত্রুটিপূর্ণ নির্বাচন, সংবিধান সংশোধন, ফ্রেম টু ইলেকট্রনিক মিডিয়া কূ ইত্যাদি সামাজিক বিধিগুলো রাজনীতিকে অসহনীয় করে তুলেছে। 15, রাজনৈতিক মূল্যবোধের অভাব। দক্ষিণ এশিয়ার দেশগুলোতে রাজনৈতিক মূল্যবোধ নেই বললেই চলে। সরকারি ও বিরোধীদের মধ্যে পারস্পরিক সহযোগিতার অভাব হেতু ভ্রাতৃত্ববোধ গড়ে উঠছে না। ফলে রাজনীতির সঠিক চর্চা হচ্ছে না। দলগুলো ক্ষমতা লাভের জন্য যে কোনো পন্থা গ্রহণে ব্যস্ত রয়েছে। ফলে অস্থিতিশীলতা বাড়ছে। 16,
সাংবিধানিক ঐকমত্যের অভাব। দক্ষিণ এশিয়ার দেশগুলিতে সাংবিধানিক বিষয়ে সরকারি বিরোধী দলগুলো ঐকমত্যে আসছে বা আসতে পারছে না। তারা নিজেদের স্বার্থ ও মতানুযায়ী সংবিধানের ব্যাখ্যা নিয়ে ব্যস্ত থাকে। তারা সংবিধান বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে অনেক চড়াই উচ্চাই পার করে, এতে রাজনৈতিক স্থিতিহীনতা বেড়ে যায়। যেমন ভারত একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে ঘোষণা করলেও হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করতে গিয়ে হিন্দু মুসলমানদের মধ্যে সাংবিধানিক বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত না হয়ে বরং পারস্পরিক সংঘাতের সৃষ্টি হয়েছে। আর এই সংঘাত ভারতের রাজনৈতিক স্থিতিহীনতার ক্ষেত্রে মারাত্মক সমস্যা হিসাবে দেখা দিয়েছে। 17 সরকার নিয়ন্ত্রিত গণমাধ্যম। দক্ষিণ এশিয়ার দেশগুলোতে সরকারি ও বিরোধী দলগুলোর মধ্যে কোনো ঐকমত্য নেই। সরকার কঠোর আইন পাশ করে গণমাধ্যমের স্বাধীনতা হরণ করে, যাতে বিরোধী দলগুলো কর্তৃক উত্থাপিত অসঙ্গতি, দুর্নীতি, স্বজনপ্রীতি, অবৈধ সম্পদ অর্জনের বিষয়গুলো তুলে ধরতে পারে না, কারণ সরকারের বিভিন্ন বাহিনী এজেন্সির মাধ্যমে তাদের গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি দাঁড় করায়। ফলে অস্থিতিশীলতা বাড়ছে। কেননা গণমাধ্যম যদি সত্যিকার স্বাধীনতা লাভ না করে, তাহলে কিন্তু একটি রাজনৈতিক ক্ষেত্রে একটি মারাত্মক বিপর্যয় নেমে আসে। দল মত পথের লোকজন নিজস্ব দৃষ্টিতে যে ব্যাখ্যা করবে, সাংবাদিকরা তাদের লেখনের মাধ্যমে তুলে ধরবে, তাহলে গ্রহণযোগ্য কার্যকর বিষয় বেরিয়ে আসবে। কিন্তু দক্ষিণ এশিয়ার দেশগুলোতে গণমাধ্যমের উপর নিয়ন্ত্রণের কারণে সেটি বেরিয়ে আসছে। 18 রাজনৈতিক উত্তেজনা বিরোধ। আন্তর্জাতিক বিভিন্ন সমস্যা সৃষ্টি ও সমাধানের ক্ষেত্রে সৃষ্ট জটিলতা রাজনৈতিক পরিমণ্ডলকে অন্ধকারে নিমজ্জিত করে। দক্ষিণ এশিয়ার দেশগুলো শক্তিশালী বলয়ের পক্ষে যেতে গিয়ে আভ্যন্তরীণভাবে সমালোচনার সম্মুখীন হয়, ফলে অস্থিতিশীলতা দেখা দেয়। যেমন ভারত এবং চীনের সংঘাত নিয়ে পাকিস্তান, নেপাল, বাংলাদেশ, ভুটান এইগুলোদের একটি মারাত্মক সমস্যা দেখা দিয়েছে। তারা কোন দিকে পক্ষ নেবে, আর এই পক্ষ নেওয়ার ক্ষেত্রে দেশগুলো নিজেদের স্বার্থকে অগ্রাধিকার দিতে গিয়ে একটি বিপর্যয়ের দিকে ধাবিত হচ্ছে। যদি যুদ্ধ বেড়ে যায়, তাহলে সেটি আর পরিস্থিতিকে জটিল করে তুলতে পারে। 19 বৈদেশিক সাহায্যের অভাব। উন্নত দেশগুলো বিভিন্ন শর্তে দক্ষিণ এশিয়ার দেশগুলোকে সাহায্য দেয়, আর সাহায্যগুলির মধ্যে আমরা জানি ফুড এইড, কমোডিটি এইড, প্রজেক্ট এইড, গ্রান্ট এবং লোন। বিভিন্ন শর্ত এবং নীতিমালা তারা নির্ধারণ করে এবং তদনুযায়ী ঋণগুলো গ্রহণ করতে এই দেশগুলোকে বাধ্য করে। আবার শর্ত ভঙ্গন করলে তারা ঋণদান বন্ধন করে দেয় এবং কি টাকা ফেরত দিতে বাধ্য করে। এতে জনগণ প্রতিবাদ করে, আর জনগণ যখন যে প্রাপ্তি তাদের উচিত ছিল সেটি না পায়, তখন তারা আন্দোলন, বিক্ষোভ, সংগ্রামে অবতীর্ণ হয়, ফলে পরিস্থিতি অস্থিতিশীল হয়ে পড়ে। দক্ষিণ এশিয়ার দেশগুলো সাধারণত বৈদেশিক সাহায্যের উপর নির্ভরশীল। আমরা জানি 50 থেকে 60% বাজেটের 50 থেকে 60% অর্থ বৈদেশিক সাহায্য নির্ভর। আর সাহায্য যদি যথাসময়ে না পাওয়া যায়, তাহলে দেশের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ক্ষেত্রে যে উন্নয়ন পরিকল্পনা রয়েছে সেগুলো যথাসময়ে বাস্তবায়ন করতে পারে না। ফলে সরকার, বিরোধী দল এবং জনগণের মধ্যে ত্রিমাত্রিক দ্বন্দ্ব বা সংঘাত দেখা দেয়। ফলে রাষ্ট্রে একটি অস্থিতিশীল পরিবেশ বিরাজ করে। 20 সাম্প্রদায়িক দাঙ্গা। দক্ষিণ এশিয়ার দেশগুলোতে অস্থিতিশীল পরিস্থিতির ক্ষেত্রে ধর্মীয়, সাম্প্রদায়িকতা ও গোষ্ঠীগত সংঘাত কাজ করে। এখানে ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কায় বিভিন্ন শ্রেণী ও জাতিগোষ্ঠীর লোক বসবাস করে। তাদের নিজস্ব ধ্যান ধারণা, বিশ্বাস, অনুভূতি, পারস্পরিক সম্পর্ক, আচার আচরণ রয়েছে, যেগুলো অপরাপর গোষ্ঠীর চিন্তা চেতনা, আচার আচরণ থেকে সম্পূর্ণরূপে স্বতন্ত্র। তদুপরি এখানে ধর্ম ক্ষেত্রে পার্থক্য রয়েছে। এখানে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন সহ অসংখ্য ধর্মের লোক বসবাস করে।
ধর্মীয় কারণে এবং তার রাজনীতিতে ধর্মের আধিক্য এবং ব্যবহারের কারণে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক বৈপরীত্য হেতু বিদ্বেষ সৃষ্টি হয়, আর বিদ্বেষ সাম্প্রদায়িক সংঘাত সৃষ্টিতে সহযোগিতা করছে। যেমন ভারতে গরু খাওয়ার প্রসঙ্গ নিয়ে, গরু জবাই নিয়ে হিন্দু মুসলিম মধ্যে মারাত্মক সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি হয়েছে। বাবরি মসজিদ নিয়ে দ্বন্দ্ব সংঘাত তৈরি হয়েছে। বাংলাদেশে পার্বত্য চট্টগ্রামে 3 বাহিনী শান্তি বাহিনীর সাথে বাংলাদেশের দ্বন্দ্বের সংঘাত হয়েছে। শ্রীলঙ্কায় তামিল এবং সিংহলীদের মধ্যে সংঘাত অব্যাহত রয়েছে। পাকিস্তানে পাঞ্জাবি, পশতু, সিন্ধি, পাঠান, বেলুচ তাদের মধ্যে সাম্প্রদায়িক সংঘাত রয়েছে। এই সংঘাতগুলো তাদের সার্বিক ক্ষেত্রে মারাত্মক বিপর্যয় সৃষ্টি করেছে। মূল্যায়ন। দক্ষিণ এশিয়ার দেশগুলোতে নানাবিধ কারণে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি হয়েছে। এইসব দেশগুলোর দারিদ্রতা, অশিক্ষা, বেকারত্ব, রোগ, শোক, নানান উৎপীড়ন ও মুষ্টিমেয় মানুষের জঘন্য শোষণের উপর নির্ভরশীল ও সমাজ ব্যবস্থা, জাতি ও ব্যক্তি সামগ্রিক কল্যাণ সুখকর নয়। এইসবের বিকল্প হলো সমাজের আমূল পরিবর্তন। রাজনৈতিক, অর্থনৈতিক ক্ষেত্রে স্বাধীনভাবে বিকাশের পথে অগ্রসর হওয়া। পদক্ষেপ বাস্তবায়নের লক্ষ্যে এই মৌলিক পরিবর্তনে আগ্রহী সকল রাজনৈতিক শক্তি, গোষ্ঠী, দেশের সুশীল সমাজ, বুদ্ধিজীবী, শ্রেণী, সংস্কৃতি সেবীদের সম্মিলিত উদ্যোগ নিতে হবে। যারা এগিয়ে আসবেন তারা ইতিহাসে অমর হয়ে থাকবেন। আলোচিত কারণগুলো আধুনিকীকরণ ও নগরায়নে দুটি সহগামী ফলাফল সৃষ্টি করেছে, যেমন গণতন্ত্রের বিলুপ্তি এবং সামরিক বাহিনীর অভ্যুদয়। এমত অবস্থায় রাজনৈতিক উন্নয়নের গতি স্বভাবতই মন্থর ও অনিশ্চিত হতে বাধ্য। তথাপিও এক ধরনের উন্নয়ন চলছে। লুসিয়ান পাইয়ের সুরে মিলিয়ে বলা যায়, অপেক্ষাকৃত বাস্তবভিত্তিক ও দায়িত্বশীল নতুন রাষ্ট্রগুলোর সাথে সম্পৃক্ত বিশ্ব রাজনীতি উন্নয়ন ধীরগতি সম্পন্ন এবং অনিশ্চিত। তথাপিও উন্নয়নের নির্দেশনা অবশ্যম্ভাবী, কেননা সব ধরনের রাজনৈতিক ব্যবস্থাতেই স্থিতিশীলতা ও ন্যায় বিচার লাভ করা সম্ভব কেবল তখনই যখন ক্ষমতা ও দায়িত্ব স্বীকৃত এবং পরস্পর একত্রিত হয়। এই জন্যই আমরা বলি, দক্ষিণ এশিয়ার দেশগুলো রাজনৈতিক অস্থিতিশীলতার সমস্যাগুলো বহুমাত্রিক। এই মাত্রিকতা থেকে রাষ্ট্রগুলোকে একটি সহায়ক প্রক্রিয়ার মধ্য দিয়ে অগ্রসর করতে গেলে কতগুলো উপকরণ গ্রহণ করতে হবে। দক্ষ, অভিজ্ঞ আমলাতন্ত্রকে গড়ে তুলতে হবে এবং তাদের অনিয়ন্ত্রিত আমলাতান্ত্রিক পরিবেশ পরিহার করতে হবে। সরকারি বিরোধী দলের মধ্যে পারস্পরিক বোঝাপড়া, সহিষ্ণুতার নীতি অনুসরণ করতে হবে। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সহ যে সকল জাতিগোষ্ঠীর লোক বসবাস করে তাদের মধ্যে ঐক্যের বন্ধন গড়ে তুলতে হবে। সবার উপরে দেশ এবং জাতি সত্য এবং সেটাকে অগ্রাধিকার দিতে হবে। ভাষা এবং সংস্কৃতির মধ্যে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে যে বিরোধ রয়েছে, বিরোধগুলো দূরীকরণের জন্য ঐক্যবদ্ধ প্রয়াস গ্রহণে সচেষ্ট হতে হবে। সকল ভাষা এবং তাদের ধ্যান ধারণা, বিশ্বাস, মূল্যবোধ ও সংস্কৃতিকে লালন করতে হবে, যাতে করে তাদের মধ্যে এই ধারণা পোষণ না হয় যে সরকার বা বৃহত্তর জনগোষ্ঠী তাদের সংস্কৃতি অন্য ভাষাভাষীদের উপর বা ছোট সংস্কৃতির জাতিগুলির উপর চাপিয়ে দিচ্ছে। এই বোধগুলো থেকে সমাজকে মুক্ত করতে হবে। এই সকল দেশগুলো পর নির্ভরশীল, আর নির্ভরশীলতা থেকে মুক্ত করতে গেলে পরে আভ্যন্তরীণভাবে নিজেদেরকে সক্রিয় করতে হবে এবং কৃষি নির্ভর শিল্প প্রতিষ্ঠান স্থাপন করতে হবে। জনসংখ্যাকে একটি পদ্ধতিগত প্রক্রিয়ার মধ্য দিয়ে সীমিত করতে হবে, যাতে করে একটি পরিকল্পিত পরিবার গঠনের মাধ্যমে তাদের আয় বুঝে ব্যয় করার মতো একটি সামাজিক অবস্থান তৈরি করতে হবে। এই দেশগুলো তেল, গ্যাস সহ অনেক ক্ষেত্রে আমদানি নির্ভর, আর আমদানি নির্ভরতা কমাতে হবে, যাতে করে তারা তাদের প্রয়োজনীয় সঞ্চয় তৈরি করতে পারে। কেননা সঞ্চয় তৈরি না হলে
মূলধন বা পুঁজি তৈরি হবে না। পুঁজি তৈরি না হলে বৃহত্তর শিল্প প্রতিষ্ঠান স্থাপন করে ব্যাপক জনগোষ্ঠীর বেকারত্ব দূর করা সম্ভব হবে না। তারপরে সর্বোপরি বলবো, দক্ষিণ এশিয়ার এই দেশগুলোর সামগ্রিক উন্নয়নে সরকারি দল, বিরোধী দল, সকল শ্রেণী গোষ্ঠী, বুদ্ধিজীবী সকল শ্রেণী যদি ব্যক্তি গোষ্ঠী শ্রেণী উদ্যোগে উঠে জাতি ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে চলনে বলনে করণে ধরনে অভিব্যক্তিতে ঐক্যমত্য হয় বা সমবেত হয় এবং সকলে একত্রিত হয়ে সমস্যার সমাধানে উদ্যোগ গ্রহণ করে, তাহলে এই অঞ্চলে সার্বিক রাজনৈতিক স্থিতিহীনতা বা অস্থিতিশীলতা দূর হবে, একটি গণতান্ত্রিক এবং সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠিত হবে। তোমাদের এই প্রশ্নটি বা বিষয়টি তৈরি করার জন্য আমি যে সকল বইয়ের সহযোগিতা নিয়েছি সেটি হচ্ছে, এক, ডক্টর মোহাম্মদ আব্দুল ওদুদ মিয়া স্যারের দক্ষিণ পূর্ব এশিয়ার সমাজের রাজনীতি, সৈয়দ সিরাজ ইসলাম বিপ্লবরঞ্জন নাথের উন্নয়নশীল দেশের রাজনীতি, ডক্টর সৈয়দ সিরাজ ইসলাম স্যারের সামাজিক পরিবর্তন উন্নয়নশীল রাজনীতি, ডক্টর গিয়াসউদ্দিন মোল্লা স্যারের দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনীতি, মোহাম্মদ আবুল কাসেম স্যারের তুলনামূলক রাজনীতি, লুসি এনপাইয়ের অ্যাসপেক্ট অফ পলিটিক্যাল ডেভেলপমেন্ট, লুসি এনপাইয়ের সাউথ ইস্ট এশিয়ার পলিটিক্যাল সিস্টেম কন্ট্রোটিক। পরিশেষে তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ক্লাস আজকের মধ্যে শেষ করলাম। সবাইকে ধন্যবাদ।